এই এলিটিজম, যতদিন না আমরা সকল সম্পাদককে সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নেই। আমার দেশের লড়াইটা কি ছিল? আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে, আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে, আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল। এবং আমরা লড়াই করেছি, কেউ আমাদেরকে বলে নাই, কোনো রাজনৈতিক দল বলে নাই। এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন, বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এভাবে পত্রিকা চালাতে হবে, জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে। আমি নিজের তাড়নার থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল, বিএনপি, জামাত, তারা লাভবান হয়েছিল। আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী, তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং প্রতিটি জনসভায়, আমি বলছি 2008 থেকে 2013 পর্যন্ত, তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কি আছে। আমি বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো, আমরা বিএনপি পন্থী। এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন? যাতে আমাদেরকে অত্যাচার করা যায়। আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না। তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদুর রহমান যেহেতু বিএনপি পন্থী, কাজেই মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করা জায়েজ। মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ, কোনো সাংবাদিক একটু শব্দ করবে না, তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না। এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা। এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে। এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে, 11 বছর পরে যখন পত্রিকা আবার বের করলাম, এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলামিস্ট, আমরা দক্ষিণপন্থী, আমরা ফার রাইট। এটাও করা হচ্ছে এই ব্র্যান্ডিং, যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার হয়তো জুলুম চালানো যায় যারা ক্ষমতায় আসবে এরপরে। কারণ ব্র্যান্ডিং না করলে আপনি জুলুম চালাতে পারবেন না। এতে আমি খুব আশ্চর্য হই না, কারণ রাজনৈতিক দল স্বভাবতই অসহিষ্ণু। বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না, এটা আমাদের নেচার। আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না, এনসিপি, এখনো তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার দুই সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ, তাদের অন্তর্কন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মজলুম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না। কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশরাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তো আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় নাই, ইশরাক সাহেবের পছন্দ হয় নাই। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কি ঠোঙা হিসাবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই। তো ইশরাক সাহেবকে আমি চিনি না, তার পিতা খোকা ভাই আমার বন্ধু ছিলেন। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি। তো এর থেকে যদি উঠতে না পারেন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। আমার বর্তমান অবস্থা দেখুন, খুব মজার কাহিনী। মতি ভাই একটু যদি শোনেন, এটা একটু মজার কাহিনী বলছি আপনাকে, এটা জানা দরকার। আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে 71 টিভির মালিক। 71 টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে। যে 71 টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্যে মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে, তার মধ্যে 71 টিভি একটা। সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিক্টিমের বিরুদ্ধে মামলা করছে। কেন পারলো এই কারণে
যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে, সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে। এবং ব্যাপারটা তো সত্য, আমাদের কাছে তো নানা রকম খবর আসে। আমি খবর পেয়েছি যে বিএনপি, এনসিপি, জামাত 3 দলের সাথেই নাকি 71-এর মালিকের ঘনিষ্ঠতা আছে। তো এইটাই, এভাবেই বাংলাদেশ চলবে। যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে, যতই পরিবর্তন হোক না কেন। এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে মোদি ভাই তো তার পারসিকিউশনের কথা বললেন, আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে। শুধু একটা ইনফরমেশন দেই মোদি ভাইকেই উদ্দেশ্য করে বলছি এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক। আমার বিরুদ্ধে এই মুহূর্তে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা। তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট, কারণ আমার নামে 125টা মামলা এখনো চলমান। কাজে এই মামলার মধ্যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই। তো এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা ভালো খবরও হতে পারে। তাদের নতুন মামলা দিতে হবে না, এই 17 মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা। তো ভবিষ্যৎ কেমন হবে, কেমন ভবিষ্যৎ দেখছি আমরা? ভবিষ্যৎ সরকারের সম্ভবত দুই প্রভাবশালী মন্ত্রী আমার সামনে বসে আছে। তো তারা একজন আমার ছোট ভাই, একজন আমার বড় ভাই। তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, জেলখানার সম্পর্ক, জেলের বাইরের সম্পর্ক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এত কষ্ট করে আমার দেশ আবার চালু করেছি, আমার 2 ভাইয়ের কারো এখন পর্যন্ত সময় হয় নাই আমার দেশ অফিসে যাওয়ার। সুতরাং ভবিষ্যৎ কেমন হবে, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো মর্নিং শোজ দ্য ডে যদি আমরা গত 1 বছর ধরে নিই, তাহলে মাহমুদুর রহমান এবং আমার দেশের ভবিষ্যৎ কেমন হবে এটা মোটামুটি আমি আন্দাজ করতে পারছি। কি কি পারসিকিউশন হতে পারে? একটা সহজ পারসিকিউশন সরকারের মধ্যে থাকে, বিজ্ঞাপন বন্ধ করে দেয়। তো প্রথমেই যেটা করা হবে, আমার দেশে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। এবং এটা বলতে হবে না, মন্ত্রী মহোদয়দের বলতে হবে না, খালি সিগন্যাল দিলেই হবে যে আমার দেশের সাথে সরকারের সম্পর্ক ভালো না। আমলারা বাকি কাজ করে ফেলবে। শুধুমাত্র এই সিগন্যালটা দরকার যে আমার দেশের সাথে সম্পর্ক ভালো না, আমলারা সব বিজ্ঞাপন বন্ধ করে দেবে। যেমন আমার কলিগরা জানেন 2008 থেকে 2013 সালে কোনো সরকারি বিজ্ঞাপন আমার দেশ পায় নাই। সরকারি কেন, বেসরকারি বিজ্ঞাপনও পায় নাই, এখনো পাই না। আপনারা অবাক হবেন শুনলে, মোদি ভাই নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমার দেশ সেকেন্ড সার্কুলেশনে 2 নম্বর। প্রথম আলো, 2 নম্বরে আমার দেশ। অথচ আমাদের টেলিফোন কোম্পানিগুলি গত 7 মাসে একটা বিজ্ঞাপন আমাদেরকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই বিজ্ঞাপন কন্ট্রোল করে আওয়ামী প্রেতাত্মারা কন্ট্রোল করে বিজ্ঞাপন। সেই কোম্পানির নাম এশিয়াটিক। এশিয়াটিকের মালিককে আসাদুজ্জামান নূর। সুতরাং আসাদুজ্জামান নূর যে বিজ্ঞাপন কন্ট্রোল করে, সেই বিজ্ঞাপন আমার দেশে পাওয়ার কোনো সুযোগ নাই, এটাই বাস্তবতা। কিন্তু আসাদুজ্জামান নূরের কোম্পানি আওয়ামী লীগেও ক্ষমতাবান ছিল, এখনো ক্ষমতাবান, সামনে যে মন্ত্রীরা বসে আছেন তাদের সময় ক্ষমতাবান থাকবে। আমি আপনাদেরকে লিখে দিলাম, কিছু করতে পারবে না তাদেরকে। এটাই হচ্ছে বাস্তবতা। তো প্রথমে কি বললাম, বিজ্ঞাপন বন্ধ। দ্বিতীয় কি, দলীয় পর্যায় থেকে 2-1টি ইঙ্গিত দিয়ে দিবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কথা বলার জন্য। বয়কট কল কিন্তু ইতিমধ্যেই বিএনপির একটা চ্যানেল থেকে বয়কট কল কিন্তু আমার দেশের বিরুদ্ধে আছে, অলরেডি করা হয়েছে বয়কট কল। আর এরপরে জেল। তো জেলের রাস্তা তো আমি দেখাই দিলাম যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সো রেডি আছে নেওয়ার জন্য, প্রথম দিনই নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। আসলে প্রশ্নটা হলো, ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে, সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক, সেখানে কোনো নমশূদ্র সম্পাদক নাই। আজকে আমাদের যে 5 জন সম্পাদকের মধ্যে আমরা 2 জন নির্ভেজাল নমশূদ্র, আমি এবং আবুল হাসান ভাই, আমরা হলাম নির্ভেজাল নমশূদ্র। কারণ আমরা আবার ইসলামের কথা বলি। বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ, কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমশূদ্র। আবুল হাসান ভাইকে এই বয়সে
ওনাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে তার জন্য কয়জন সম্পাদক প্রতিবাদ করেছিলেন? আদৌ কি একজনও প্রতিবাদ করেছিলেন? সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি ওই সময় দেশে ছিলাম না, কাজে বলতে পারবো না।